আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আসাদুজ্জামান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বামুন নিশিপুর স্কুল কলেজ, গাংনী মেহেরপুর থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে আমাদের পাঠের বিষয় নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম থেকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞা, নামকরণ, প্রস্তুতি, রাসায়নিক ধর্ম ও ব্যবহার নিয়ে। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড কাকে বলে? যে সকল জৈব যৌগে কার্বক্সিল মূলক বিদ্যমান থাকে তাকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে। কার্বক্সিল মূলকের সংকেত আমরা জানি সি বন্ড সি ডবল ও এইচ, এটাকে বলি আমরা কার্বক্সিল গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের কার্যকরী মূলক। যাই হোক, যে সকল জৈব যৌগে এই ধরনের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বা কার্বক্সিল গ্রুপ বিদ্যমান থাকে তাদেরকে আমরা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলবো। এই জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডকে আমরা মূলত কার্বক্সিলিক অ্যাসিড নামে নামকরণ করে থাকি। এছাড়া একে মনোকার্বক্সিলিক অ্যাসিডও বলা হয়। তো যাই হোক, এই ধরনের জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত CN H2N প্লাস 1 বন্ড COOH, অর্থাৎ অ্যালকেন। যেমন অ্যালকেনের সাধারণ সংকেত CN H2N প্লাস 2, এখান থেকে একটা হাইড্রোজেন মাইনাস করলে হয় CnH2n প্লাস 1 বন্ড। এখানে যদি একটা এই কার্বক্সিল গ্রুপ ঢোকে তখন সেটা হয়ে যায় জৈব অ্যাসিডের সাধারণ সংকেত CnH2n প্লাস 1 বন্ড COOH, বা সংক্ষেপে এটুককে যদি আমরা অ্যালকাইল গ্রুপ বলি, যদি আর বলি তাহলে আর বন্ড COOH। অর্থাৎ এই জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত হলো CnH2n প্লাস 1 বন্ড COOH, যাকে আমরা সংক্ষেপে আর বন্ড COOH দিয়ে প্রকাশ করে থাকি। এবার আসবো আমরা এইসব জৈব অ্যাসিডের নামকরণ নিয়ে কথাবার্তায়। নামকরণ বলতে গিয়ে আমরা এই ধরনের অ্যাসিড শ্রেণীর যৌগকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অ্যালিফেটিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যাসিড। অ্যারোমেটিক অ্যাসিড নিয়ে আজকের এই ক্লাসে আমরা কথাবার্তা বলবো না, আমরা বলবো অ্যালিফেটিক অ্যাসিড যৌগসমূহের নামকরণ নিয়ে। মূলত
অ্যাসিড যৌগসমূহ আবার তোমার এর ভিতরে একটি কার্বক্সিলিক মূলক অথবা দুটি কার্বক্সিলিক মূলক যুক্ত যৌগ হয়। একটি কার্বক্সিলিক মূলক থাকলে তাকে আমরা বলি মনোকার্বক্সিলিক অ্যাসিড, মেনলি যাকে বলছি আমরা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। তো এই মনোকার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড নিয়ে আমাদের আজকের কথাবার্তা। এবং এই ধরনের অ্যালিফ্যাটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীকে আমরা ফ্যাটি অ্যাসিড নামেও অভিহিত করে থাকি। অর্থাৎ আজকে আমরা অ্যালিফ্যাটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড শ্রেণী অর্থাৎ জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এর নামকরণ নিয়ে কথাবার্তা বলবো। তো এই অ্যালিফ্যাটিক শ্রেণীর যৌগকে আমরা আবার দুই ভাগে ভাগ করে নামকরণ করে থাকি। একটি হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন যুক্ত সম্পৃক্ত যৌগ, একটা হচ্ছে অসম্পৃক্ত মানে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত যৌগ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বন্ড সিএইচ বন্ড COOH এটা দেখেই তো আমি বুঝতে পারবো যে এটা হলো মনোকার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তো এর সঙ্গে যে দীর্ঘতম কার্বন শিকল থাকবে সেটা যদি কার্বন কার্বন একক বন্ধনের হয় সেটাকে বলবো আমরা সম্পৃক্ত অ্যাসিড, সম্পৃক্ত জৈব অ্যাসিড। আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন হয় তখন সেগুলোকে বলবো আমরা অসম্পৃক্ত জৈব অ্যাসিড। তো প্রথমে আসি আমরা সম্পৃক্ত জৈব অ্যাসিডের নামকরণে। তো এক্ষেত্রে তোমার এই ধরনের জৈব অ্যাসিডের বেলায় এই বন্ড COOH মূলক সহ সম্পৃক্ত যে দীর্ঘতম কার্বন শিকল থাকবে সেই শিকলকে আমরা অ্যালকানোয়িক অ্যাসিড নামে অভিহিত করি। অ্যালকানোয়িক অ্যাসিড, অ্যালকানোয়িক অ্যাসিড। আচ্ছা, এটা আসে কিভাবে? দেখো, অ্যালকেন থেকে, অ্যালকেন এর -E, এখান থেকে যদি তুমি ই বাদ দাও আর প্লাস ওইক অ্যাসিড যোগ করো তাহলে হবে অ্যালকানোয়িক অ্যাসিড। অ্যালকানোয়িক অ্যাসিড যেমন ধরো তোমার মিথেন, যেমন ধরো মিথেন একটা অ্যালকেন, এখান থেকে যদি তুমি -E করো এবং প্লাস ওইক অ্যাসিড যোগ করো তাহলে হবে মিথানোয়িক অ্যাসিড। দেখো এর সংকেত লিখবো আমরা এভাবে, H বন্ড COOH। আচ্ছা, আমরা বলেছিলাম কি যে এই ধরনের জৈব অ্যাসিডের সাধারণ সংকেত কি বলেছিলাম? CnH2n+1 বন্ড COOH। দেখো এখানে n = 0, 1, 2, 3 ইত্যাদি। দেখো তুমি এই সূত্রে যদি তুমি n = 0 বসাও তাহলে কার্বন 0, দেখো H
2 ইন্টু 0 প্লাস 1 মানে 0 প্লাস 1, হাইড্রোজেন একটা বন্ড সি ডবল এইচ, হাইড্রোজেন একটা বন্ড সি ডবল এইচ। অর্থাৎ এই সাধারণ সংকেতে যখন আমরা n ইজিক্যাল টু 0 বসাবো তখন আমরা এই মিথানোয়িক অ্যাসিড পাই। এর আরেকটা নাম আছে ফর্মিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। ঠিক একইভাবে দেখো ইথেন থেকে আমরা পাবো, ইথেন একটা অ্যালকেন, ই মাইনাস করে ওইক অ্যাসিড যোগ করে ইথানোয়িক অ্যাসিড। যার সংকেত হবে দেখো, ইথেন মানে বুঝতে পারছো দুই দুই কার্বন, আর মিথেন মানে এক কার্বন। দেখো ইথেন মানে এক কার্বন, সরি মিথেন মানে এক কার্বন, আর ইথেন মানে দুই কার্বন, CH3 বন্ড COOH। এখানে আমি যদি আমি পরে বলবো, মানে একটা পয়েন্ট বলে রাখি যে এই অ্যাসিড যৌগের নামকরণে এই যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বন্ড COOH এর সি কে কিন্তু আমরা দীর্ঘতম কার্বন শিকলের মধ্যে অন্তর্ভুক্ত করে কার্বন পরমাণু গণনা করি এবং নামকরণ করি। অতএব এখানে কিন্তু কার্বন এখানে হলো একটা, আর এখানে হলো একটা দুইটা, তাই ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড দুই কার্বন, এটা হলো এক কার্বন মিথানোয়িক অ্যাসিড। ঠিক একইভাবে আমরা পেতে পারি প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড। যেমন প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড কি হবে, CH3 বন্ড CH2 বন্ড COOH, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড কি আরেকটা কার্বন বাড়বে, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড COOH, এটা হলো বিউটানোয়িক অ্যাসিড। দেখো এটা প্রোপানোয়িক অ্যাসিড তিন কার্বন, 1 2 3, বিউটানোয়িক অ্যাসিড চার কার্বন, 1 2 3 4। আচ্ছা আরেকটা জিনিস, এই যে CH3COOH ইথানোয়িক অ্যাসিড, এর আরেকটা নাম আছে সেটা অ্যাসিটিক অ্যাসিড। এটার আরেকটা নাম আছে হলো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড, মিথানিক অ্যাসিডকে বলি আমরা আরেকটা নাম, অন্য নামে ফর্মিক অ্যাসিড, আর ইথানোয়িক অ্যাসিডের অন্য একটা নাম বলি হলো আমরা অ্যাসিটিক অ্যাসিড। একটু মনে রাখার চেষ্টা করবে, বই পুস্তকে পাওয়া যায় দুইটা নামই, তবে আধুনিক নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এটা প্রোপানোয়িক অ্যাসিড, এটা বিউটানোয়িক অ্যাসিড। আচ্ছা, এ হলো আমাদের প্রথম চারটা যৌগ। তো এখন আমরা মূলত আসি যে মেন নামকরণে নিয়ম কানুন সহ দুই একটা উদাহরণ দেখবো আমরা। প্রথমে আমরা কি বলেছি যে আমরা দুইটা ভাগে ভাগ করে পড়বো, একটা হচ্ছে সম্পৃক্ত বা কার্বন কার্বন একক বন্ধনযুক্ত অ্যাসিড যৌগের নামকরণ, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত বা কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত অ্যাসিড যৌগের নামকরণ। তো প্রথমে আমরা আসি যে সম্পৃক্ত দীর্ঘতম কার্বন শিকল যুক্ত অ্যাসিডের নামকরণটা কিভাবে করতে হয়। এখানে আগের মতোই নিয়ম যে প্রথমে আমাকে দীর্ঘতম কার্বন শিকল খুঁজে বের করতে হবে, তারপরে আমার
কার্বন পরমাণুর সংখ্যা কোন দিক থেকে গণনা করতে হবে সেটা গণনা করতে হবে এবং তার অবস্থান সহ নাম উল্লেখ করতে হবে। তো এখানে খেয়াল করো যে ধরো তোমার এখানে দুইটা পয়েন্ট, আমি একটা যৌগের উদাহরণ সহ লিখি যে ধরো একটা যৌগ CH3 এক নম্বর, CH3 বন্ড CHCl CH3, CH বন্ড Cl বন্ড CH বন্ড CH3 বন্ড CH। ধরো এটা একটা, আমি দেখতে পাচ্ছি এখানে এই এই গ্রুপটা দেখেই আমি চিনতে পারবো যে এটা একটা জৈব অ্যাসিড এবং অ্যালিফেটিক জৈব অ্যাসিড এবং সম্পৃক্ত অ্যালিফেটিক জৈব অ্যাসিড। কেন? যে কার্বন কার্বন এর সঙ্গে যে শিকলটা সবই কার্বন কার্বন একক বন্ধন। আচ্ছা, তো এর প্রথম কাজ হচ্ছে আমার তার দীর্ঘতম কার্বন শিকল আমি দেখতে পাচ্ছি। আর প্রথম নিয়মটা হচ্ছে যে আমি এর আগে বলেছি, আমি আবার বলি যে এই ধরনের কার্বক্সিলিক অ্যাসিড যৌগের বেলায় এই বন্ড COOH মূলকটা সাধারণত বা সবসময় শিকলের এক প্রান্তে থাকবে বলে, হ্যাঁ, এদের অবস্থান নির্দেশক সংখ্যা যৌগে উল্লেখ করতে হয় না এই সম্পৃক্ত হাইড্রোকার্বন শিকলের বেলায় আর কি। আচ্ছা, এটা হলো একটা নিয়ম, নামকরণে এই এই বন্ড COOH কয় নম্বর অবস্থানে আছে এটা আমাদের উল্লেখ করতে হয় না। কেন? যে এই বন্ড COOH সবসময় এক নম্বরেই থাকে এবং এই বন্ড COOH এর কার্বনকে আমরা এক নম্বর কার্বন হিসাবে গণনা করব সবসময় এবং এটা ওই দীর্ঘতম কার্বন শিকলের একটা কার্বনে অন্তর্ভুক্ত করব, যেটা আমি এর আগে বলেছি। হ্যাঁ, অথবা আমরা মনে রাখতে হবে যে এই যে কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিল মূলক এর যে এই কার্বনটাকে আমরা এক নম্বর কার্বন ধরে বৃহত্তম শিকল নির্ণয় করব এবং নামকরণ করব। দুটা পয়েন্ট, একটা পয়েন্ট যে আমরা এটাকেই এক নম্বর কার্বন ধরবো সবসময়, কারণ COOH এর যে সিটা কার্বনটা সেটাকে সবসময় এক নম্বর কার্বন ধরবো, তারপরে আমি দীর্ঘতম কার্বন শিকল খুঁজে বের করবো বা গণনা করবো। তাহলে 2, 3, 4 হয়ে গেল আমার দীর্ঘতম কার্বন শিকল বের করা। এখন এর নামকরণ করব কি? নামকরণ, যেহেতু 4 কার্বনের এটা একটা যৌগ, অতএব 4 মানে হলো বিউট, আর বিউটেন থেকে আসে বিউটানোয়িক অ্যাসিড। বিউটেন থেকে ই বাদ দিয়ে ওয়েক যোগ করলে হয় বিউটানোয়িক অ্যাসিড। তাহলে এই মূল যৌগের নামটা হবে বিউটানোয়িক অ্যাসিড। দেখো এখানে শাখা আছে দুইটা, একটা ক্লোরো একটা মিথাইল। আমরা জানি ক্লোরো লিখতে সি প্রথম অক্ষর, মিথাইল লিখতে এম, এবং ইংরেজি 26টা বর্ণের সি প্রথমে আসে এম পরে আসে। তাহলে ক্লোরোটা আগে লিখতে হবে অবস্থান সহ প্রিফিক্স হিসাবে। তাহলে 3 হাইপেন ক্লোরো হাইপেন, আর 2 নম্বর মিথাইল 2 হাইপেন মিথাইল, 3 ক্লোরো 2 মিথাইল বিউটানোয়িক অ্যাসিড, 3 ক্লোরো 2 মিথাইল বিউটানোয়িক অ্যাসিড। আমরা আরেকটা যৌগ দেখব একই রকম, CH3 CH বন্ড CH NH2, CH2 CH2 COOH। কিভাবে নামকরণ করবা? তাহলে বন্ড COOH এর সি কে আমরা 1 নম্বর ধরবো, 1 2 3 4 5। দেখো এটাকে আমরা 6 নম্বর কার্বন ধরতে পারি, আবার এটাকেও ধরতে পারি। এটাকে ধরলে এটা শাখা বা পার্শ্ব শিকল বা প্রতিস্থাপকমূলক, আর এটাকে ধরলে এটা শাখা। তো যাই হোক, আমরা
সহজ লাইনে যাওয়ার চেষ্টা করব। 6 6 মানে কি? হেক্সেন থেকে আসবে, ই বাদ দিয়ে ওয়েক অ্যাসিড হবে হেক্সানোয়িক অ্যাসিড। মূল নামটা হবে হেক্সানোয়িক অ্যাসিড। এখানে প্রিফিক্স আছে দুইটা, দেখো, মিথাইল, একটা অ্যামিনো। অ্যামিনো লিখতে এ লাগে আর মিথাইল লিখতে এম লাগে, তাহলে এটা আগে, তাহলে 4 অ্যামিনো, 4 অ্যামিনো 5 মিথাইল। 4 অ্যামিনো 5 মিথাইল হেক্সানোয়িক অ্যাসিড। 4 অ্যামিনো 5 মিথাইল হেক্সানোয়িক অ্যাসিড। মোটামুটি সম্পৃক্ত হাইড্রোকার্বন যুক্ত, হ্যাঁ, এই ধরনের সম্পৃক্ত হাইড্রোকার্বন যুক্ত, হ্যাঁ, এই ধরনের সম্পৃক্ত হাইড্রোকার্বন যুক্ত অ্যাসিডগুলোর নামকরণের নিয়ম এরকম। এবার আসবো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যুক্ত অ্যাসিডের নামকরণে। আমরা উদাহরণে আসি, যেমন ধরো একটা লিখি আমরা উদাহরণ, CH3 বন্ড CH ডাবল বন্ড CH, CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH। আচ্ছা, এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত জৈব অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে নিয়মটা বলা হচ্ছে এরকম, যে এটা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত অ্যালকোহলের যে যৌগের নামকরণ নিয়ম শিখেছিলাম আমরা, তার অনুরূপ। শুধুমাত্র অ্যালকোহলে আমরা সাফিক্স হিসাবে লাস্টে অল লিখেছিলাম, সেই অলের স্থলে এখানে জৈব অ্যাসিডের বেলায় সাফিক্স হিসাবে অলের স্থলে হবে ওইক অ্যাসিড। তোমাদের মনে আছে কিনা জানি না, তাহলে আমরা কি শিখেছিলাম যে এই ধরনের অসম্পৃক্ত অ্যালকোহলের নামকরণে শিখেছিলাম যে, তাহলে এই প্রথমে প্রথমে তো একটু আগে আমরা যেভাবে বললাম সেভাবেই আমরা দীর্ঘতম কার্বন শুকেল খুঁজে বের করা এবং কার্বন পরমাণুকে গণনা করা। কার্বন গণনা করা আমরা জানি যে এই বন্ড COOH মূলকের কার্বনটা 1 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, 4। এটা একটা 4 কার্বন বিশিষ্ট একটা অসম্পৃক্ত শিকলের জৈব অ্যাসিড। নামকরণের নিয়ম ওই অ্যালকোহলের মতোই, যে যেহেতু 4 কে সংক্ষেপে আমরা বলি হলো বিউট, তাহলে সেই বিউট লিখব, 4 কে বলি গ্রিক শব্দে বিউট। বিউট, এখন এটা একটা দ্বিবন্ধন যুক্ত যৌগ, সে দ্বিবন্ধনটা অবস্থান সহ আমাকে উল্লেখ করতে হবে। তাহলে দ্বিবন্ধনের অবস্থান দেখো 2 নম্বর কার্বনে -2, এবং দ্বিবন্ধনের জন্য আমরা যেহেতু এটা অ্যালকিন, আমরা ইন লিখব, বিউট 2 ইন। আর এক্ষেত্রে যদি এক প্রান্তে থাকবে, হ্যাঁ, কিন্তু অবস্থানটা যে 1, সেই 1 উল্লেখ করতে হবে। উল্লেখ মানে 1 হাইপেন অলের জায়গায় হবে ওইক অ্যাসিড। অ্যালকোহলে লিখতাম অল, এখানে লিখব ওইক অ্যাসিড, প্রিফিক্স, সরি সাফিক্স, সাফিক্স। তাহলে বিউট 2 ইন 1 ওইক অ্যাসিড। ঠিক একইভাবে আমরা আরেকটা যৌগ দেখি, 2 নাম্বার, CH3 বন্ড CH ডাবল বন্ড CH, বন্ড CHCl বন্ড CH2, বন্ড COOH। কি হবে এর নাম?
এটা একটা শাখাযুক্ত জৈব অ্যাসিড, শাখা, সমস্যা নাই। আমি এখান থেকে 1 নম্বর কার্বন, 2, 3, 4, 5, 6। 6 মানে কি? হেক্স, ওয়ার্ড রুট 6 এর হলো হেক্স শব্দমূল, হেক্স। অবস্থান সহ ইন, হাইপেন 4 ইন, আর ওইক অ্যাসিড তো 1 এ থাকবে, হাইপেন 1 ওইক অ্যাসিড। হেক্স 4 ইন 1 ওইক অ্যাসিড। আর প্রিফিক্স হিসাবে তোমার যেহেতু শাখা আছে তাহলে 3 ক্লোরো, 3 ক্লোরো, 3 ক্লোরো হেক্স 4 ইন 1 ওইক অ্যাসিড, 3 ক্লোরো হেক্স 4 ইন 1 ওইক অ্যাসিড। আমরা আরেকটা উদাহরণ দেখব। 3 নম্বর, CH3 বন্ড C ট্রিপল বন্ড C, CH3 বন্ড C ডবল A। নামকরণে এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। 5 এর জন্য পেন্ট, আর ট্রিপল বন্ডের অবস্থান হলো 3 নম্বর কার্বনে, তাহলে পেন্ট হাইপেন 3 হাইপেন ট্রিপল বন্ডে ত্রিবন্ধের জন্য আইন। হাইপেন 1 ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড, পেন্ট 3 আইন, পেন্ট 3 আইন 1 ওইক অ্যাসিড। দেখো একটা শাখা আছে মিথাইল 2 নম্বর কার্বনে, তাহলে 2 মিথাইল। 2 মিথাইল পেন্ট 3 আইন 1 ওইক অ্যাসিড। তো মোটামুটি অসম্পৃক্ত অর্থাৎ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত জৈব অ্যাসিডের নামকরণের নিয়মকানুন এরকমই, অ্যালকোহলের মতোই, শুধুমাত্র অলের জায়গায় ওইক অ্যাসিড বসাবে। আচ্ছা, এরপরে আসি আমরা এই জৈব অ্যাসিডের প্রস্তুতি। দেখো প্রস্তুতি পড়তে গিয়ে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি, প্রথমেই আমরা একটা খুব ইম্পর্টেন্ট প্রস্তুতি শিখবো, সেটা হচ্ছে কি, সেটা তোমার অ্যালকাইল সায়ানাইড। 1 নম্বরটা অ্যালকাইল সায়ানাইড, বা এর আরেকটা নাম আছে অ্যালকাইল নাইট্রাইল বা অ্যালকাইল নাইট্রাইল। থেকে আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া,
আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া। আচ্ছা, এখানে দেখো যে মূলত আর বন্ড সিএন, আর বন্ড সিএন, একে বলি হচ্ছে আমরা অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকাইল নাইট্রাইল। এই এই অ্যালকাইল সায়ানাইডকে আমরা লঘু HCl সহ আর্দ্র বিশ্লেষণ করলে তাহলে এর সঙ্গে পানি লাগবে, সমতা না করলেও হবে, পানি লাগবে HCl, তাপ দিতে হবে, দিলে তুমি এই ধরনের জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড পাবা। কি? আর বন্ড COOH সঙ্গে অ্যামোনিয়া পাবা। এইটার নাম হচ্ছে অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকেন নাইট্রাইল। হ্যাঁ, অ্যালকাইল নাইট্রাইল বা অ্যালকেন নাইট্রাইল বলা যায় আর কি। এটা মেনলি এটা হচ্ছে অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকাইল নাইট্রাইল বা অ্যালকেন নাইট্রাইল। একে লঘু HCl সহ আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। হ্যাঁ, এটা হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যামোনিয়া উৎপন্ন হয়। যেমন এটা হচ্ছে তোমার এখন আর এর জায়গায় তুমি যা বসাবা, ঠিক আছে, সেভাবে উৎপন্ন হবে। যেমন ধরো, যেমন এখন এর একটা উদাহরণ যদি আমি দিই, যেমন একটা বিষয় তুমি লেখো, যেমন ধরো তুমি মিথাইল, মানে আরেক জায়গায় তুমি মিথাইল নাও অ্যালকাইল হিসাবে, তাহলে মিথাইল সায়ানাইড CH3 বন্ড CN। হ্যাঁ, এর নাম কি? মিথাইল সায়ানাইড। এর নাম হচ্ছে মিথাইল সায়ানাইড বা আরেকটা নাম আছে ইথেন নাইট্রাইল। হ্যাঁ, ইথেন নাইট্রাইল। ঠিক একইভাবে একে তুমি লঘু HCl সহ আর্দ্র মানে তোমার পানি লাগবে, HCl দিবা, তাপ দিবা, তাপ দিলে অ্যাসিড উৎপন্ন হবে। হ্যাঁ, কি হবে? CH3 বন্ড COOH। এর নাম কি? ইথানোয়িক অ্যাসিড। আমরা একটু আগে দেখে এসেছি, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক, এর একটা নাম আছে কি? অ্যাসিটিক অ্যাসিড। এবং প্লাস উৎপন্ন হবে এমন। এভাবে আমরা এই অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকাইল নাইট্রাইল বা অ্যালকেন নাইট্রাইল থেকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, লঘু HCl সহ আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জৈব অ্যাসিড পেতে পারি। এবং এই পদ্ধতিতে তোমার এই জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড উৎপাদন খুবই ভালো হয়। খুব একটা ভালো পদ্ধতি এটা আর কি, উৎপাদনের পরিমাণ ভালো হয়। এই একটা পদ্ধতি শিখলাম আমরা।
আরেকটা পদ্ধতি শিখবো যেটা তোমাদের বইয়ে আছে। হ্যাঁ, দুই নম্বর, যেটাকে আমরা বলি ল্যাবরেটরি পদ্ধতি বা পরীক্ষাগার প্রস্তুত পরীক্ষাগার পদ্ধতি। 2 নম্বর, এটাকে মেনলি বলবো আমরা পরীক্ষাগার প্রস্তুতি, মানে পরীক্ষাগারে আমরা যেটা করি। পরীক্ষাগার প্রস্তুতি এটা কিভাবে হয়? এটা মেনলি হয় হচ্ছে তোমার অ্যালডিহাইড থেকে জারণ বিক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, অ্যালডিহাইড থেকে অ্যালডিহাইড থেকে জারণ প্রক্রিয়া, জারণ প্রক্রিয়ায় অ্যালডিহাইড থেকে জারণ প্রক্রিয়ায় আমরা দেখি সেটাকে কেমন। এখানে বলা হচ্ছে যেমন ধরো একটা অ্যালডিহাইড যেমন আর বন্ড সিএইচও। হ্যাঁ, দেখো আর বন্ড সিএইচও, এটা একটা অ্যালডিহাইড। হ্যাঁ, এটা একটা অ্যালডিহাইড। একে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলেও হবে আর কি, যাই হোক, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং তুমি গাঢ় H3SO4 দিবা। দিলে তোমার কি হবে? জারণ প্রক্রিয়ায় তোমার অ্যাসিড উৎপন্ন হবে, আর বন্ড COOH। এটা হচ্ছে তোমার জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। বা জৈব অ্যাসিড। তাহলে বলা হচ্ছে কি ব্যাপারটা এরকম যে অ্যালডিহাইড থেকে জারণ প্রক্রিয়ায় কিভাবে আমরা অ্যাসিড তৈরি করতে পারি, যে এরকম অ্যালডিহাইডকে যে কোনো অ্যালডিহাইডকে এভাবে গাঢ় H3SO4 লিখে দিই আমি, গাঢ় H3SO4, গাঢ় H3SO4 ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে K2Cr2O7, গাঢ় H2SO4 এবং পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলেও হবে, কিন্তু আমরা এখানে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েই করব, যেহেতু আমাদের বইতে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে করা আছে। K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, তাহলে এরকম অ্যালডিহাইডকে গাঢ় H2SO4 এবং পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 দ্বারা জারিত করলে তুমি যে ধরনের অ্যালডিহাইড নিবে সেই অ্যালডিহাইডের সম সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট তোমার জৈব অ্যাসিড উৎপন্ন হবে। যদি এখানে কার্বন থাকে 2টা, এখানেও হবে 2টা, এখানে যদি থাকে 3টা, এখানে থাকবে 3টা, এখানে হবে যদি থাকে 4টা কার্বন, এখানে হবে 4 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। একটা উদাহরণ দেখবো আমরা, যেমন ধরো যেমন তুমি এখানে তুমি আরেক জায়গায় মিথাইল নাও, তাহলে কি হবে যৌগটা? CH3
বন্ড CH, এর নাম কি আমরা জানি ইথানেল। এটা একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, ইথানেল। এইটা জাইমান অক্সিজেন দ্বারা জারিত হবে। জাইমান অক্সিজেনটা আসবে কোত্থেকে? দেখো এখানে আমরা কি নিব, আমি কি নিচ্ছি, K2 জারক হিসাবে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় H2SO4। হ্যাঁ, এটা নিচ্ছি তো। তো এই পটাশিয়াম দেখো, এই K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এর সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? পটাশিয়াম সালফেট K2SO4 প্লাস ক্রোমিয়াম সালফেট Cr2SO4 হোল 3 প্লাস পানি প্লাস জাইমান অক্সিজেন। হ্যাঁ, জাইমান অক্সিজেন পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে গাঢ় সালফেটের বিক্রিয়ায় পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি এবং জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। এর নামটা হচ্ছে জাইমান অক্সিজেন। এটা হচ্ছে জাইমান অক্সিজেন। এটা এটা হচ্ছে জাইমান অক্সিজেন। উৎপন্ন হবে কি? এখানে তুমি যে 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 কয় কার্বন বিশিষ্ট এখানে মানে অ্যালডিহাইড নিয়েছো, সেই সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে এখানে 1 2, হ্যাঁ, 1 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বা ইথানেল এখানে উৎপন্ন হবে তোমার 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড। তাহলে কি হবে? ইথানোয়িক অ্যাসিড CH3 বন্ড C ডাবল। এখানেও কার্বন 2টা, 1 2। এর নাম কি? ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এটা মোটামুটি এই পদ্ধতিটা তোমাদের বইতে আছে, তোমরা অবশ্যই এটা শিখবে। এবং আমি এর আগের পদ্ধতিটা আরো ভালো পদ্ধতি, সেটাও শিখে রাখার চেষ্টা করবে। এই দুইটা পদ্ধতি, আরো অনেক পদ্ধতি আছে, কিন্তু এই দুইটা পদ্ধতি মোটামুটি ইম্পর্টেন্ট এবং সহজ এবং তোমাদের বইয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তো আশা করি তোমরা এই দুইটা পদ্ধতি প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, একটা কি শিখলাম? একটা শিখলাম হচ্ছে তোমার অ্যালকাইল সায়ানাইড থেকে তোমার আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায়, আর একটা শিখলাম হলো তোমার অ্যালডিহাইড থেকে জারণ প্রক্রিয়ায়। তো এই হলো মোটামুটি জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড সমূহের প্রস্তুতি, দুইটা পদ্ধতি শিখলাম। এবার আসি আমরা এই জৈব অ্যাসিড সমূহের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম বলতে বলা হচ্ছে যেহেতু এটা অ্যাসিড, তাহলে তো এদের অম্ল ধর্ম আছেই। সেই অম্ল ধর্মটা কেমন? বলা হচ্ছে যে এই সকল সকল জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড হলো দুর্বল অ্যাসিড। এই ধরনের জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলো আর কার্বক্সিলিক অ্যাসিড যাই বলো, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। এটা একটা পয়েন্ট মনে রাখার চেষ্টা করো। এবং এই ফ্যাটি অ্যাসিড সমূহ বা জৈব অ্যাসিড সমূহ জলীয় দ্রবণের সামান্য পরিমাণে আয়নিত হয়। যারা জলীয় দ্রবণের সামান্য পরিমাণে আয়নিত হয়ে অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন দেয়, তারাই দুর্বল অ্যাসিড। আচ্ছা, এবং এই অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে।
আমরা জানি যে অ্যাসিডের কাজই হচ্ছে নীল লিটমাসকে লাল করা। এটা একটা ধর্ম, এটা থেকে বুঝি যে আমরা এগুলো হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা। এবং এসব অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এটাও আমরা জানি যে অ্যাসিডের ধর্ম হচ্ছে ক্ষারের সঙ্গে যখন তুমি বিক্রিয়া করাবে তখন লবণ আর পানি উৎপন্ন করবে। তাহলে আমরা বুঝতে পারি যে যে এই জৈব অ্যাসিডগুলা অ্যাসিড ধর্ম প্রদর্শন করে। অ্যাসিড ধর্ম প্রদর্শন করার সাপেক্ষে এখানে আমরা দুইটা প্রমাণ দিতে পারি। একটা হচ্ছে যে নীল লিটমাসকে এরা লাল করবে, আর একটা হচ্ছে যে এদের সঙ্গে ক্ষারের বিক্রিয়া করলে লবণ এবং পানি উৎপন্ন হবে। ঠিক আছে? আর একটা ধর্ম পেলাম যে এরা দুর্বল ধরনের অ্যাসিড, এগুলো মনে রাখবে। আর লবণ ও পানি উৎপন্ন করার একটা বিক্রিয়া তোমাদের বইতে আছে, সেটা একটু আমরা দেখি। বিক্রিয়াটা মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। যেমন ধরো আমরা ইথানোয়িক অ্যাসিড দিয়ে বলা আছে, ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে তুমি যদি ক্ষার দাও, ইথানোয়িক অ্যাসিড CH3 বন্ড COOH, এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, তাহলে 2 কার্বন বিশিষ্ট, তাই এর নাম হলো ইথানোয়িক অ্যাসিড। ক্ষার হিসাবে খুব জনপ্রিয় ক্ষার হচ্ছে আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড। দিলে লবণ এবং পানি, লবণ কি হবে দেখো, CH3 বন্ড COO Na, এই লবণ এবং পানি উৎপন্ন হবে। এখানে এটা ভেঙে হয়ে যাবে হলো দ্রবণে CH3 বন্ড COO মাইনাস আয়ন প্লাস H প্লাস, আর এটা ভেঙে হবে Na প্লাস প্লাস OH মাইনাস। দেখো এর সঙ্গে এটা এসে হ্যাঁ উৎপন্ন হবে এই যৌগটা CH3 বন্ড COO Na, আর এই H প্লাস এবং OH মাইনাস মিলে হবে পানি। ঠিক আছে, এই দুইটা মিলে হবে পানি। আর এই দুইটা মিলে হবে CH3 বন্ড COO Na, সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েড যাই বলো আর কি। তার নাম আধুনিক নাম বলতে সোডিয়াম, তাহলে এর নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড লবণ, এটা লবণ এবং পানি। তো এই মোটামুটি তোমাদের অ্যাসিড সময়ের ধর্ম, রাসায়নিক ধর্ম, যে এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন করে। এরপরে আসি হলো দু একটা ব্যবহারে। ব্যবহার বলতে গিয়ে প্রথমেই আমাদের একটা সংজ্ঞা আছে বইতে, খুবই জনপ্রিয় সংজ্ঞা, প্রয়োজনীয় সংজ্ঞা। এটা তোমাদের এসএসসি লেভেলেও গিয়েও পড়তে হবে। সেটা হচ্ছে ভিনেগার। যেমন অ্যালডিহাইড পড়তে গিয়ে আমরা শিখেছিলাম ফরমালিন, ঠিক অ্যাসিড পড়তে গিয়ে আমাদের শিখতে হবে ভিনেগার। ভিনেগার 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 কাকে বলে? বলছে 4 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের, হ্যাঁ ইথানোয়িক অ্যাসিড কি শিখলাম আমরা? CH3 বন্ড COO, এটাকে বলছি আমরা ইথানোয়িক অ্যাসিড। CH3 বন্ড C, এটাকে বলছি আমরা ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, এর এর 4 থেকে 10% জলীয় দ্রবণ। হ্যাঁ, একে 4 থেকে 10% জলীয় দ্রবণ।
এটাকেই বলছি আমরা ভিনেগার। তো ভিনেগার মানে তাহলে তোমার মূলত হচ্ছে এই জৈব অ্যাসিডের একটা যৌগ বা জৈব অ্যাসিডের একটা তোমার পদার্থ। তো সেটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি? ভিনেগার আমরা খাবার খাবার তৈরিতে এবং খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহার করি, ঠিক আছে? এবং আমরা একটু আগে বলেছি যে এ সকল দ্রবণ খুব মৃদু অম্লধর্ম আছে এদের, বা দুর্বল অম্লধর্ম আছে বলে এদের খাদ্যে ব্যবহার করলে খাদ্যে ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মাতে পারে না, ফলে খাদ্য পচে না এবং বহুদিন ভালো থাকে। যাই হোক, মেনলি এদেরকে ভিনেগারকে আমরা খাবার তৈরিতে এবং খাবার সংরক্ষণ করতে ব্যবহার করে থাকি। তাহলে এখান থেকে ভিনেগারের সংজ্ঞাটা পড়বে যে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলবো, এবং এদেরকে আমরা খাবার তৈরিতে এবং খাবার সংরক্ষণে ব্যবহার করব। রাইট বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে জৈব অ্যাসিড কাকে বলে, আমরা কি দেখে চিনতে পারি। এদের নামকরণ নিয়ে আমরা কথাবার্তা বলেছি, বিশেষ করে অ্যালিফেটিক জৈব অ্যাসিডের নামকরণ নিয়ে কথাবার্তা বলেছি। এর মধ্যে ছিল সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। এদের দুইটা প্রস্তুতি শিখেছি আমরা, ইম্পর্টেন্ট দুইটা প্রস্তুতি। এদের রাসায়নিক ধর্ম কিংবা দু একটা আরো অন্য ধর্ম শিখেছি, এবং এর দু একটা ব্যবহার করতে গিয়ে আমরা ভিনেগারের সংজ্ঞাটা শিখেছি। যাই বন্ধু, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং অ্যাসিড তো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা আরো ভালোভাবে এই নিয়ে বিস্তারিত পড়ালেখা করবে। তোমরা সবাই ভালো থাকো এই কামনায় আজকের মতো আমি আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।